অনুশীলনটা একটা খুব সহজ ব্যাপার, প্রতিদিন একটু করবেন, স্মৃতিমূলক। আমাদের একটা এই রামকৃষ্ণ ভাবধারার একটা বড় শক্তি হচ্ছে কি জানেন, অনেকগুলো শক্তির দিক আছে। একটা শক্তির দিক তো জানেন যে সর্বধর্ম সমভাব, এটা একটা শক্তির দিক। আরেকটা শক্তির দিক সেটাও আপনারা জানেন যে মানুষের সেবাই ভগবানের সেবা। ভগবানের সেবা ভগবানের সেবা, সেটা বাদ নয়। যা কিছু করো ঠাকুরকে বাদ দিয়ে করো না, মায়ের কথা, ঠাকুরকে বাদ দিলে হবে না। তার মন্দিরে ঠাকুর আছে, ঠাকুরের পুজো ঠাকুরের পুজো, আবার মানুষের পুজো ঠাকুরের পুজো। এই যে মানুষ, এটা আমাদের একটা শক্তি, যার জন্য দেখুন যে যারা ধর্মে বিশ্বাস করে না তারাও আমাদের সেবা কাজটাকে বিশ্বাস করে। সেবা কাজের শক্তি এমনিতে হচ্ছে আদর্শগতভাবে একদম আমাদের সঙ্গে একমত নয়, কিন্তু এই যে সেবা কাজের যে শক্তি, স্বামী বলে গেছিলেন যে সেবা কাজের থেকে বড় ধর্ম নেই। এটা কিন্তু খুব পরের জন্য সামান্য একটু কাজ করলে হৃদয়ে সিংহ বলের সঞ্চার হয়। এগুলো মানে অদ্ভুত। আমি এত বছরের সাধু জীবনে বহু জায়গায় তো স্বামীজির কথা মানে আলোচনা করা গবেষণা করেছি। স্বামীজির কথাতে কিরকম ভাবে লোকে পাগল হয়। একটা জায়গায় গেছিলাম আমি আনন্দপুরের কাছাকাছি, সেখানে সেই সভাতে সবাই মুসলমান, হয়তো 10% হিন্দু, কিন্তু স্বামীজিকে নিয়ে পাগল একটি ছেলে ছিল। এখনো মাঝে মাঝে আমার কাছে আসে, কিন্তু সে সময় খুবই যোগাযোগ ছিল। সে মানে এতই বিনয়ী, সে বলছে সব শেষে যখন প্রথম যুব সম্মেলন করা হয়েছে, তারপরে সে বলছে, আমি স্বামী শিষ্য সংবাদ পড়তাম, একটা কথা আমার মনটাকে নাড়া দিল, তারপর থেকে আমি স্বামীজির কাজ করি। কি স্বামীজি বললেন কি, শ্রদ্ধাবান হওয়া। শেষকালে শরৎচন্দ্র চক্রবর্তীকে স্বামী শিষ্য সংবাদ একটা বই আছে, যেমন ঠাকুরের সম্বন্ধে কথা মৃত, ঠিক সেই ধরনের বই স্বামীজির সম্বন্ধে হচ্ছে স্বামী শিষ্য সংবাদ। শিষ্যের নাম হচ্ছে শরৎচন্দ্র চক্রবর্তী, এবং ওই মাস্টারমশাই, কথামৃতকার মাস্টারমশাই শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী, পূর্ববঙ্গের লোক, স্বামীজি তাকে বাঙাল বলতেন। তাকে স্বামীজি খুব ভালোবাসতেন, তো তাকে ইন্সপায়ার করেছিলেন, তুই স্বামীজির কথা তুমি কি বলতেন যে তুই ওগুলো নোট করে রাখ না। এবং তার প্রেরণাতে তিনি স্বামীজির কথা লিখে রাখতে শুরু করলেন, এবং সেটা হচ্ছে স্বামী শিষ্য সংবাদ। তা সেখানে স্বামীজির শেষ আশীর্বাদ, প্রকাশিত আশীর্বাদ, যেমন মায়ের শেষ আশীর্বাদ আমরা বলি যে যদি শান্তি চাও মা কারোর দোষ দেখো না, এটাই তো মায়ের জানা শেষ আশীর্বাদ। আবার আরেকটাও পাওয়া যায় যে যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে সকলকে বলে দিও মা আমার আশীর্বাদ সবার জন্য আছে। এই দুটি আমরা মায়েরা একদম শেষকালীন আশীর্বাদ। তেমনি যদি স্বামীজির শেষকালীন আশীর্বাদ আমরা ধরি, সম্ভবত এটাই রেকর্ডেড শেষ আশীর্বাদ, যে শিষ্যের সঙ্গে আর দেখা হবে না। শরৎচন্দ্র চক্রবর্তী, তার মধ্যে 4-5 দিন পরেই স্বামীজির দেহত্যাগ হলো। তো স্বামীজি বলছেন এই আশীর্বাদ, শ্রদ্ধাবান হ, বীর্যবান হ, পরহিতায় জীবন পাঠ কর, এই আমার ইচ্ছা ও আশীর্বাদ। আর আরেকটা কেউ শেষ সময় করেছিলেন, আত্মজ্ঞান লাভ কর, কি শ্রদ্ধাবান হ, পরতে জীবন পাঠ, এই আমার ইচ্ছা ও আশীর্বাদ। শ্রদ্ধাবান হ, বীর্যবান হ, আত্মজ্ঞান লাভ কর, আর পরহিতায় জীবন পাঠ কর, এই আমার ইচ্ছা ও আশীর্বাদ। তো ওই ছেলেটি ওই কথা শুনে সে একদম মানে হয়ে গেল, আমারটা বাজে দেখি না, সে একদম তার জীবনটা পাল্টে গেল। এগুলো আমাদের একটা শক্তির দিক। আরেকটা হচ্ছে কি, আমাদের এত বই, এত লিটারেচার, আমাদের সব ধরনের বই আছে, সব ধরনের সাহিত্য আছে, এটা আমাদের একটা শক্তি। আপনি খুব চিন্তামূলক লেখা চান, আপনি দার্শনিক ভাব আছে, সেরকম বই আমাদের আছে। আর আপনি সুন্দর লেখা চান, মানে সুন্দর মানে কি, বেশি মানে মাথা দিয়ে চিন্তা করতে হবে না, খুব আনন্দের সঙ্গে গড় করে পড়ে যাবে, স্মৃতিচারণামূলক বই এরকম আছে। স্মৃতিচারণামূলক বই সবার ভালো লাগে, এরকম অজস্র আছে। কথামৃতের মতন বই আছে। স্বামীজির মধ্যে ওই কথোপকথন, ওই স্বামী শিষ্য সংবাদ, স্মৃতিচারণ এরকম আছে। আবার স্বামীজির অদ্ভুত অনুপ্রেরণাময় বিরাট লেখা আছে, চিঠি আছে। শুধু স্বামীজি নয়, পার্শ্বদ যারা আছে, রাজা মহারাজজি, এটাও আমার একটা, যে তারপরে তো পার্শ্বদের পড়ছি, যারই পড়ছি মনে হচ্ছে এর মতন আছে নেই, রাজা মহারাজজি অমুক তমুক। এত লিটারেচার, যেমন আমি মানে এর থেকে মানে এত সুন্দর, ধরুন ঠাকুর তো প্রায় নিরক্ষর ছিলেন। ঠাকুরকে
স্বামীজি বলতেন কি নিরক্ষরের পায়ে জীবনটা দিয়েছি নাকি, মাথাটা বিকিয়ে দিয়েছে সে বলতে, ঠাকুর আবার একটু মৃদু প্রতিবাদ করতেন, সত্যি সত্যি তো যে নরেন আমাকে নিরক্ষর বলে, কিন্তু আমি নিরক্ষর নই, আমি অক্ষর চিনি। এটা তো ঠিক, ঠাকুর ঠিকই বলেছেন। আমাদের এখনকার মাপকাঠিতে ঠাকুর মোটেই নিরক্ষর না, অদ্ভুত সুন্দর হাতের লেখা ছিল, গোলপাট থেকে ঠাকুরের পুঁথি প্রিন্টেড হয়ে বেরিয়েছে। তা সেই ঠাকুরের তো অদ্ভুত অদ্ভুত ইচ্ছা হতো। হ্যাঁ, নানা রকম ঘরের মাঠে দেখবেন, সার্কাস দেখবেন, এইসব কি অনেক কিছু চিড়িয়াখানায় সিংহ দেখবেন। তা ঠাকুরের বোধহয় শিক্ষক, মানে শিক্ষক তো বটেই, সর্বাপেক্ষা শিক্ষক আচার্যানন্দকা মহাচার্য তিনি, স্বামীজি বলেছেন। তা লাটু মহারাজজিকে পড়াতে গেছিলেন, লাটু মহারাজজিকে পড়াচ্ছেন। আপনারা শঙ্কর প্রসাদ বসুর সহাস্য বিবেকানন্দ বইয়ে দেখবেন এটা আছে। তা আমার ওটা খুব ভালো লাগে, শঙ্কর প্রসাদ বসুর মন্তব্যটা। তা লাটু মহারাজজিকে ঠাকুর পড়াচ্ছেন, ক অক্ষর চিহ্ন পরিচয় করাচ্ছেন। ক, লাটু মহারাজজি বিহারি, ক বলতে পারছেন না, ক এরকম হয়ে যাচ্ছে। ঠাকুর বারবার চেষ্টা করেন ক বল, তখন পারছেন না, হাল ছেড়ে দিয়ে বলছেন, আরে এখন ককেই যদি কা বলবি, যখন সত্যিকারের কয় আকার আসবে তখন সেটা। তার শঙ্করবাবু সহাস্য বিবেকানন্দ এটা বর্ণনা করেছেন, করে তিনি মন্তব্য করছেন যে এই অদ্ভুত শিষ্য আর এই অদ্ভুত শিক্ষককে দেখে, এই অদ্ভুত ছাত্র এবং এই অদ্ভুত শিক্ষককে দেখে সম্ভবত স্বর্গের দেবতারাও হেসে ক্ষুণ্ণ হয়েছিলেন। এটাও আমাদের সাহিত্য, হ্যাঁ, যে কোনো ধরনের সাহিত্য, বৈচিত্র্যময় সাহিত্য, কিন্তু যাই করবেন আপনার মনটাকে অন্য জগতে নিয়ে যাবে। তারপর ধরুন লাটু মহারাজজি, কিন্তু অদ্ভুত স্বামী বিবেকানন্দের ভালোবাসা এমন, লাটু মহারাজজিও বলছেন যে আমাকে যদি কেউ ভালোবাসে সে হচ্ছে লরেন ভাই। তা লাটু মহারাজজি, স্বামীজি গেছেন ওই বিদেশি শিষ্য শিষ্যদের নিয়ে, উনি ওই মন্দির এসব দেখতে গেছেন, ভারতবর্ষ পরিক্রমা, সেখানে মন্দির দেখছেন একটা। স্বামীজি একটা মন্দির দেখে বলেছেন যে এটা বোধহয় 1000 বছরের পুরনো একটা সময় বলেছেন, 1000 বছর বা 1500 বছরের পুরনো। এটা লাটু মহারাজজির কানে গেছে, বারবার ধরে খোঁচাচ্ছে, তুমি কি করে বুঝলে এটা 1000 বছরের পুরনো, মন্দিরে কি লেখা আছে? স্বামীজি কোথায় পাত্তা দিচ্ছেন না, কিন্তু লাটু মহারাজজি ছাড়বেন না, তুমি কি করে বললে এটা 1000 বছরের পুরনো, মন্দিরে কি লেখা আছে? তখন লাটু স্বামীজি বলছেন যে আরে তোকে কি করে বোঝাই বলতো, তুই যদি পড়াশোনা শিখতি তবে না তোকে বোঝাতে পারতাম। লাটু মহারাজজি কি বলে, হার মানবেন না, আমি বুঝেছি, তুমি এতই পণ্ডিত যে আমার মতন মূর্খকেও বোঝাতে পারো। আবার এই লাটু মহারাজ বরানগর মাঠে হাই এন্ডিং ওয়ার্ড, এরকম আমরা খেলি না মাঝে মাঝে, বলতে হবে ভেরিফাই, রেক্টিফাই, এইসব কথা টথা হচ্ছে। লাটু মহারাজ শুনছেন, কেউ এক্সপেক্ট করেনি লাটু মহারাজজি কিছু বলবেন। তো কোথার থেকে উনি একটা কথা শিখে রেখেছেন। তো সবার যখন সব শেষ হয়ে গেছে, ফাই এন্ডিং ওয়ার্ড পাচ্ছে, লাটু মহারাজ একটু করছে স্টার্টিফাই। উনি বলছেন স্টার্টিফাই বলতে সাপোর্ট দেওয়া, বাকি একটু দেখে নেন, স্টার্টিফাই ইজ এ ওয়ার্ড। কেউ বলতে পারছেন এক্ষুনি? দেখে নিন মোবাইলে, স্টার্টিফাই ইজ এ ইংলিশ ওয়ার্ড। তো কোথার থেকে উনি শুনেছেন এসব? কি বলছেন? হ্যাঁ, এরকম ছিলেন লাটু মহারাজজি। আবার এই লাটু মহারাজ, এটা উনি শেষ করবো, এগুলো হচ্ছে চিন্তন। চিন্তন চাইলে কিছু বই যদি আপনারা পড়েন না, খুব ভালো লাগবে, মনটা ভালো থাকবে। এবং এটা হচ্ছে অটোমেটিক স্পিরিচুয়াল প্র্যাকটিস, এর মতন মধুর, এবং যেন আমি কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিস করছি না, অথচ অ্যাকচুয়ালি আই এম ডুইং সাম স্পিরিচুয়াল প্র্যাকটিস, ভেরি ইনফ্যালিবল, অনেক ভেরি এফেক্টিভ স্পিরিচুয়াল প্র্যাকটিস অ্যাকচুয়ালি আই এম ডুইং। এটা হবে যদি করেন, এই সুন্দর কিছু এই বইগুলো যদি পড়া যায়, সরল যেটা আপনার পছন্দ, আমাদের যে কোনো জায়গা থেকে। তা লাটু মহারাজজি আরেকটা গল্প বলি, এদিকে তো মনে হচ্ছে ঠাকুর তো শুধু বাঁচেননি, শশধর তর্ক চূড়ামণি, বিরাট পণ্ডিত, এগুলো সব আছে আমাদের ভক্ত মালিকের বইটাই আছে। শশধর তর্ক চূড়ামণি, তিনি উপনিষদ পাঠ করছেন, তিনি তো দেশ বিখ্যাত পণ্ডিত। পাঠ করতে করতে শ্বেতাশ্বতর উপনিষদে একটা আছে মন্ত্র আছে, তাং সাতশরীরাত প্রক্রিয়া মঞ্জাদি শিখা। এটার মানে হচ্ছে ভেতরে তো আত্মা রয়েছে, এই ভেতরের আত্মাতে আমাদের পৌঁছতে হবে।
এবং সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর ক্রমশ যেতে যেতে শেষকালে মন, বুদ্ধি, অহংকার এসবের ভেতরে ঢুকতে হবে। সেটাকে একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছে কীভাবে আমাকে সেই আত্মাকে আলাদা করতে হবে এই সব শরীরের মধ্যে থেকে। সেটাই আমার সত্য, সেটাই হচ্ছে সত্য, যেটা বলছি না। তো সেখানে বলা হচ্ছে যে মুঞ্জ ঘাসের ভেতরে কিন্তু খুব নরম যে শ্বাস থাকে, খুব নরম, যে হাতের টোকা লাগলে ভেঙে যাবে, সেই শ্বাসকে অক্ষতভাবে বের করে আনার জন্য তোমাকে খুব যত্ন করে যেভাবে বের করতে হয় সেইভাবে বের করতে হবে। লাটু মহারাজ শুনছে, লাটু মহারাজ পড়েননি উপনিষদ, কিন্তু তার নিজের অনুভবের সঙ্গে মিলে গেছে। তিনি একটা উপলব্ধি করেছেন, সঙ্গে সঙ্গে তারা খেয়াল নেই, ভেতরে ঢুকে গেছে। তিনি বলে উঠছেন, সুধীর, মানে স্বামী শুদ্ধানন্দজির নাম হচ্ছে সুধীর, সুধীর পণ্ডিত তো ঠিক বলেছে। কোথায় পাঠ হচ্ছিল? কলকাতায়? হ্যাঁ, কাশীতে। কাশীতে সুধীর পণ্ডিত তো ঠিক বলেছে। চুপ করুন বলেছেন হয়তো, কিন্তু তিনি তো এই জগতে নেই। আবার সুধীর পণ্ডিত তো ঠিক বলেছে উচ্চস্বরে, তার অনুভবের সঙ্গে, সুধীর পণ্ডিত তো ঠিক বলেছে। উনি তখন ভাবলেন যে এখানে তার বসিয়ে রাখা যাবে না, অনেকে নিয়ে চলে গেলেন। ওই গাড়িতে যেতে যেতে সুধীর পণ্ডিত তো ঠিক বলেছে বলছেন, এবং সেই রাত্রিতে তার ভাব গেল না। আরেকটি কথা বলে শেষ করে দিই, এটা আমাদের আমরা সকলেই চেষ্টা করি আমাদের মঠ মিশনে। রাজা মহারাজজি গেছেন পূর্ববঙ্গে, পূর্ববঙ্গে গিয়ে বেশ কিছুদিন ছিলেন, চলে আসছেন, স্টেশনে পৌঁছে গেছে। এখন একটু অল্পবয়স্ক মেয়ে, বোধহয় রাজা মহারাজজিরই দীক্ষিত হতে পারে, নাও হতে পারে, সে সেই সময় জেনেছে যে রাজা মহারাজজি এসেছিলেন, চলে যাচ্ছে। প্রথমে সে ছুটে রাজা মহারাজজি যেখানে ছিলেন সেখানে গেছেন, সেখানে গিয়ে শুনলেন রাজা মহারাজজি তো বেরিয়ে গেছেন, স্টেশনে আছেন। তিনি ছুটতে ছুটতে ওখানে এসেছেন, এসে মহারাজজিকে প্রণাম করেছেন। প্রণাম করে মহারাজজিকে বলছে একটু কিছু উপদেশ দিন। মহারাজজি বলে, ওই দেখো ট্রেন ঢুকে পড়েছে, এখন তো উপদেশ দেওয়ার সময় নেই, তবে তোমাকে একটা কথা বলছি, এটা যদি করতে পারো তাহলেই সব হয়ে যাবে। সেটা হচ্ছে প্রতিদিন একটু করে কথা বলতে করবে। এটা খুব সিম্পল জিনিস। এটা এটা আমাদের এই যে আপনার যে কি অ্যালমা মাটার, তো এই কলেজটা অ্যালমা মাটারের মানে হচ্ছে মা, খুব ভালো মা, খুব দয়াময়ী, দাতাময়ী, হ্যাঁ, দানশীলা মা। সেই দানশীলা মায়ের প্রতি এইটা হচ্ছে একটা ঋণ। মা তো আর কিছু চায় না, মা টাকা পয়সা চায় না। টাকা পয়সা এত দরকার আমাদের, কখনো কখনো আপনারা খুবই সাহায্য করেন হয়তো, কিন্তু প্রতিদিন এই আমার মনে হয় এটা সব থেকে সহজ মানে আধ্যাত্মিক অনুধান, যে এইসব লীলা পড়া, বই পড়া ইত্যাদি। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। আমি অনেকক্ষণ সময় নিয়ে ফেলেছি, না না কিছু না, আমরা ওই বাসা বানানোর কথা বলছিলাম দুপুরবেলা, তো সেটা বাসার সন্ধান নিশ্চয়ই আমরা তখন পেয়ে গেছি। এখন মহারাজকে আমার সকলের তরফে মিষ্ট প্রণাম জানাই। এখন মহারাজ তো আমাদের সঙ্গে একটু যাবেন, আর আপনারা অনুগ্রহ করে আমাদের স্টাডি হলের দিকে এগিয়ে যাবেন। সেখানে স্বামীজির উপর ডকুমেন্টারি ফিল্মটা দেখানো হবে, ওয়ার্ল্ড থিঙ্কার্স অ্যান্ড স্বামী বিবেকানন্দ, ওই নিয়ে অরূপবাবু করেছেন, সবারই খুব ভালো লাগবে। হ্যাঁ, মুখ্যানন্দজির উপরে রয়েছে, সেটা সময় থাকলে সময় থাকবে। দেখেছি আপনার